এলাম। বোর্ডে দেখে বুঝতেই পারছো যে পোর্টফোলিও অ্যানালিসিস নিয়ে কথা বলবো। তো পোর্টফোলিও অ্যানালিসিস নিয়ে কথাটা বলার নাম হচ্ছে সন্দীপ ভদ্র। ওর বেশ সুন্দর চিঠিটা লিখেছে, তো ওকে নিয়ে শুরু হবে। ওর বক্তব্য বলবো এবং সঙ্গে সঙ্গে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকের পোর্টফোলিও অ্যানালিসিসটা করে দেবো। বেশ কিছু নতুন স্টক রয়েছে, সেগুলো নিয়ে কথা বলবো। আর আরেকটা ব্যাপার নিয়ে কথা বলার রয়েছে, সেটা হচ্ছে যে ও বেশ সুন্দর করে চিঠিটা লিখেছে, ওর বক্তব্যটা শুনবো আমরা। চলো একবার দেখা যাক কি বক্তব্য বলছে ও। চলো আসা যাক একটা জায়গাতে। প্রথম ঘটনা সেটা হচ্ছে যে লিখেছে ও লিখেছে, স্যার বরদাদা প্লিজ আমার পোর্টফোলিওটা অ্যানালিসিস করে দেবেন দাদা। আমি আপনাকে হয়তো আর 5টা লোকের মতো বেশি মেল করিনি, হয়তো বারবার ডিস্টার্ব করিনি। জানি আপনি অনেক বিজি, জবে থেকে আপনার সঙ্গে আছি আমার রেসপেক্ট অনেক গুণ বেড়ে গেছে আপনার প্রতি। একটা ছোট্ট ভাই হিসেবে পারেন তো হেল্প করবেন দাদা। আর একটা কথা বলতে চাই যে তোমাকে দাদা আমি মৃৎশিল্পীর মতো দেখি। ওয়াও! মৃৎশিল্পীরা যেমন একটু একটু মাটি দিয়ে যত্নের সহকারে মূর্তি তৈরি করে, তেমনি তুমি একটু একটু করে পিছিয়ে থাকা বাঙালি ছেলেদেরকে ক্যারিয়ার সেলফ ডেভেলপমেন্টের একটা রাস্তা দেখাচ্ছ। আর দাদা আমিও চেষ্টা করছি নিজেকে ডেভেলপ করার, নলেজ গ্রোর মাধ্যমে তোমার থেকে অনেক কিছু শিখছি দাদা। আমি আমার ভাইরা ভাই বন্ধু ও তোমার ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট করি যাতে তারা প্রপার নলেজ পায়। আর আমাকে কিছু বলার আমার কিছু বলার নেই। আমার পোর্টফোলিও পাঠিয়েছি। আর একটা রিকোয়েস্ট আছে, প্লিজ তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিও। আমি এই ভাইটাকে, আমার মিউচুয়াল ফান্ড হলো একটা HDFC ফ্লেক্সি ক্যাপ গ্রোথ 1000 টাকা, HDFC মিড ক্যাপ অপরচুনিটি ফান্ড 1000 টাকা, আর S&P 500 টাকা। বা খুব সুন্দর লিখেছিস আর ইন্টারেস্টিং কথাও লিখেছিস। আমি সকলের উদ্দেশ্যেই বলতে চাই, সেটা হচ্ছে যারা এই সিচুয়েশনে পোর্টফোলিও অ্যানালিসিস তো করে দিই আমি সামান্য একটা ফিজ নিয়ে। যা যা দরকার সে সবসময় মেল করো আমাকে, ডিটেলস জানাবে। এরকমভাবে অলরেডি অনেকে করেছো, কিন্তু পরপর করে অনেকগুলো রয়েছে, এতজন করে ফেলেছো যে আমি কোনটা কাকে ধরবো কাকে ছাড়বো বুঝতে পারছি না। এখন যেটা বক্তব্য সেটা হচ্ছে, খুব সুন্দর সন্দীপ লিখেছিস। আমি তুই করি সবসময় বলি, খুব ব্যাপার ইউটিউব থেকে টেকনিক্যাল কিছু গ্লিচ এবং কিছু ভুল বোঝার জন্য, অথবা ম্যাক্সিমাম যেটা হয় ইউটিউবে তো নিজস্ব লোক, এত লোকের সম্ভব নয়, প্রতিদিন লক্ষ লক্ষ এরকম ভিডিও তৈরি হচ্ছে। তো সেখানে কিছু যেটা ওরা তৈরি করেছে, সেই পার্টিকুলারলি যে যাকে বলা হয় সফটওয়্যারের মাধ্যমে, সেই সফটওয়্যারের মধ্যে অ্যালগোরিদম, সেখানে আসল যেগুলোকে ওড়ানো দরকার সেগুলো সব রয়ে গেছে। মানে তোমরা জানলে অবাক হবে, আমি পরে দেখাবো ভিডিওটা বের করে। সেখানে ছোট ছোট বাচ্চাদের যে সমস্ত ইউটিউব ওয়াইটি যে কিডস আছে, তার মধ্যে যে সমস্ত যেগুলোকে বলা হয় সব ডেঞ্জারাস জিনিস, সেগুলোকে সব ঢোকানো রয়েছে। সেগুলো কোনোটাই ডিলিট করেনি, সেগুলোকে কোনো নজর পড়েনি। আর যেগুলো এডুকেশনের জন্য সাধারণ মানুষকে শিক্ষিত করে তোলার চেষ্টা যেখানে যেখানে হচ্ছে, সেইগুলোকে সব উড়িয়ে দিয়েছে। এটা দোষ তাদের নয়, আসলে বানানো যেমনভাবে তৈরি করা, যেখানে যা পেয়েছে সেই মতো তৈরি করে নিচ্ছে। সফটওয়্যারের যা অবস্থা হয় আর কি হলে তেনি হাও মুশকিলটা হয়ে গেছে তোকে নিয়ে। সেটাও তোদের মতো যারা যারা নিয়ে রেখেছিস পোর্টফোলিও, তাদেরকে একটা ছোট্ট কথা বলার, তোরা নিজেরা ব্যাকআপ নিজেরটা রাখবে। ব্যাকআপ যদি সম্ভব না, একটা খাতায় লিখে রেখো। আমি আজকে যেটা তোকে বলবো তুইও চেষ্টা রাখবি সে কটাকে রাখার। মেল তো রয়েছে, কোনো অসুবিধা নেই। যেখানে যাই হোক কন্ট্যাক্ট নাম্বার তুই চেয়েছিস, কন্ট্যাক্ট নাম্বার আমি দিতেই হবে। খুব শিগগিরই তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার চেষ্টা করছি। আজকে দেওয়ার কথা ছিল, আজকে নাম্বার আমাকে পাওয়া যায়নি। আমি পাওয়া যায়নি মিনস মানে আমি দেখছি খুব শিগগিরই, হয়তো এই সপ্তাহের মধ্যেই আমি চেষ্টা করছি সবাইকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়ার। না হলে এই সিচুয়েশন যা দেখতে পাচ্ছি ইউটিউবের, খুব একটা অদ্ভুত অদ্ভুত টাইপের লাগছে যে কাকে বলতে কাকে বলছে, কাকে করতে কাকে করছে। এনিহাও হয়তো একটা সময় আসবে এরপরে যে এডুকেশন ব্যাপার থাকবে না, টোটালটাই টিকটক টাইপের হয়ে যাবে, সব কমেডি চলবে এখানে। যাই হোক সেটা পরের প্রশ্ন। এখন ঘটনা সেটা হচ্ছে তোর মিউচুয়াল ফান্ডগুলো ঠিকঠাক রয়েছে, HDFC মিড ক্যাপ ফান্ড, ফ্লেক্সি ক্যাপ ফান্ড, তিনটেই, ওটার মধ্যে কোনো চেঞ্জেস যাচ্ছি না, ওগুলো সব ঠিকঠাক। যেটা বক্তব্য সেটা হচ্ছে প্রথম থেকে শুরু করা যাক। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে
এই ছেলেটার 4,34,000 টাকা এবং 74,000 টাকা ইনভেস্ট করেছিল, 7,55,000 টাকা হয়েছে এই সময় দিয়ে, এবং ওর রিটার্নের পার্সেন্টেজ খুব সুন্দর 59%। ম্যাক্সিমাম স্টক আমার থেকে বাছাই করা, 2-4টে স্টক আছে আগে পরে নেওয়া, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। যেটা আসার একটা একটা করে আমি বলতে যাব, নেক্সট দেখতে দেখতে যাব। কোনোটা যেটাতে মনে হবে যে গন্ডগোল আছে সেগুলো তোমাদের বলে দেবো বা ওকে বলে দেবো। এছাড়া পরে কোনটা নেওয়া উচিত সেটা নিয়েও একটু বলে দেবো। তোমরা পিছনে ব্যাক সাইডে দেখতে পাচ্ছ আমি অলরেডি ওটা অ্যানালিসিস করা রয়েছে, এটাকে পরের সেকেন্ডের লেভেলে আমি এটা বলবো। অল কার্গো লজিস্টিক্সের একটা সেরা কোম্পানি বলা যেতে পারে। কোম্পানিটাকে এই মুহূর্তে যদি দেখি, কোম্পানি 14,000 টাকা ইনভেস্ট করছে, 200টা কোয়ান্টিটি, কোনো রিটার্ন দেয়নি। এইসব কোম্পানিগুলো কি হয়, রিটার্নটা কিন্তু ভবিষ্যতে দেবে, এক্ষুনি তুই রিটার্ন যদি এক্সপেক্ট করিস তাহলে কিন্তু পাবি না। ধৈর্য ধরে বছর পর বছর অপেক্ষা করতে হবে, যদি ধৈর্য তোর না থাকে তাহলে আমার কিছু বলার নেই এখানে। নেক্সট আসছি ভারত ইলেকট্রনিক লিমিটেড। এই স্টকটা নিয়ে বক্তব্য রাখা, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিফেন্স সেক্টরে একটা অসাধারণ কোম্পানি হচ্ছে কোম্পানিটা। কোম্পানির রিটার্ন ভালো দিচ্ছে বলে অসাধারণ নয়, কোম্পানির যে বিজনেসটা, আমি বিজনেস দেখি, আমি রিটার্ন দেখি না কখনো। বিজনেসটা আমার ভালো লেগেছে, বিজনেসটা ভালো লেগেছে ইন দ্য সেন্স এমন ধরনেরই বিজনেস যেটা কিন্তু যাকে বলা যেতে পারে যে ভবিষ্যৎ রয়েছে, যার ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ডিফেন্স সেক্টর এবং এই রিলেটেড ইনস্ট্রুমেন্ট যেগুলো, সেগুলো সব কিছুকে তৈরি করছে এই কোম্পানিটা। কোম্পানি এই মুহূর্তে যে সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে, লার্জ ক্যাপ কোম্পানি, ফিউচার গ্রোথ খুব ভালো রয়েছে। প্রায় 29,000 টাকা মতো ইনভেস্ট করে রেখেছিস, ভালো কাজ করেছিস। নেক্সট চলে আসছি পরেরটার দিকে, সেটা হচ্ছে ক্যাম্পাস অ্যাক্টিভওয়্যারে তুই ইনভেস্ট করে রেখেছিস, রিটার্ন তেমন বেশি নেই। যেটা হয়েছে কি, এই কোম্পানিগুলোর ক্ষেত্রে যদি লক্ষ্য রাখো দেখতে পারবে এই সব কোম্পানিগুলোর কিন্তু কম্পিটিশনটা খুব বেড়ে গেছে। একটা সময় খুব রিটার্ন ভালো দিচ্ছিল ক্যাম্পাস, কিন্তু এখন কিন্তু রিটার্ন পার্সেন্টেজ কম দিচ্ছে। কেন কম দিচ্ছে, তার কারণ হচ্ছে কম্পিটিশন। আনঅর্গানাইজ সেক্টরের সঙ্গে অর্গানাইজ সেক্টরের মধ্যে একটা কম্পিটিশন বাড়ছে, ফলে আলটিমেটলি এটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে। সে কারণের জন্য ক্যাম্পাসে কিন্তু রিটার্ন দেখতে পাচ্ছি না। ফিউচার ভালো রয়েছে, কম্পিটিশন থাকবে, কম্পিটিশনের মধ্যে দিয়ে রিটার্ন দিতে হবে, সুতরাং খুব একটা চমকদার কিছু তুমি এখান থেকে এক্সপেক্ট করতে পারো না এখানে। নেক্সট আমি চলে যাবো পরেরটার দিকে, অর্থাৎ এরপরে নেক্সট সায়ান ডিএলএম ফ্যান্টাস্টিক কোম্পানি, সেমিকন্ডাক্টরের উপরে দারুণ ভবিষ্যৎ রয়েছে এর। এক্সপেক্ট করবো আমরা ভালো রিটার্ন ভবিষ্যতে পাওয়া যাবে। এই মুহূর্তে ও 23,000 টাকা ইনভেস্ট করেছে, তেমন রিটার্ন কিছুই নেই। স্বাভাবিক, তুমি যদি ম্যাক্সিমাম রিটার্ন চার্টটা দেখো সেখানেও দেখবে খুব একটা রিটার্ন কিন্তু নেই, অথচ কোম্পানিটার যাকে বলা যেতে পারে ইন্টারেস্টিং কোম্পানি। যদি এখন এর মধ্যে এক্সপেকটেশন অনুযায়ী যদি দেখি, সায়ান ডিএলএম নিয়ে কথা বলবো। সায়ান ডিএলএম কিন্তু পি যদি দেখো 82.3, যেখানে প্রোমো ইন্ডাস্ট্রিজ পি কিন্তু রয়েছে অ্যারাউন্ড 82.3 হচ্ছে স্টকটার পি, আর ইন্ডাস্ট্রিজ পি আমরা দেখতে পাচ্ছি 60, অর্থাৎ এখনও কিন্তু ভ্যালুয়েশন হাই রয়েছে। অথচ এটা যদি তুমি এইটাকেই ভ্যালুয়েশন বলো, যতগুলো সেমিকন্ডাক্টর বা ইএমএস, এদের বেসিক্যালি কাজ কিন্তু ইএমএস টাইপের, শুধু সেমিকন্ডাক্টর বললে ভুল হবে। এদের কাজকর্মের যে ধরনটা, মানে যেটাকে আমি বলতে পারি, এখানে দেখো ইন্টিগ্রেশন, টেস্টিং, ম্যানুফ্যাকচার, ইলেকট্রনিক কম্পোনেন্ট, ইএমএস যেটা বলছি, ডিফেন্স সেক্টরের উপরও রয়েছে, হাইটেক ইঞ্জিনিয়ারিংয়ের উপর কাজকর্ম করে, আমেরিকা, জাপান, ইউরোপ, নর্থে ব্রাঞ্চ রয়েছে, সব ঠিক আছে। বিজনেস হচ্ছে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেসের উপর, পরিষ্কার বাংলা কথা। এই মুহূর্তে প্রফিটেবিলিটি যদি দেখো বা ইনভেস্টারের ফার্স্টে পরিমাণ দেখবে 52%, অর্থাৎ অনেকটা ইনভেস্টার কিন্তু সেল করে দিয়েছে। মানে এখানে যদি দেখো 66% ছিল, তার থেকে কিন্তু প্রোমোটাররা কমে 52% চলে এসছে। অথচ সামান্য পরিমাণ হলো ডিআই কিন্তু কিছুটা কিনেছে, 17 থেকে 27, মানে 10% ডিআই কিনেছে। তো মানে মোটামুটি এই ক্ষেত্রে এফআইআইও কিনেছে, ডিআইআইও কিনেছে, কিন্তু প্রোমোটার কিছুটা সেল করেছে। তো এটা একটা পজিটিভ বা নেগেটিভ যেটাই বলো না কেন, আর রিটেলারও কিছু পরিমাণে কেনা রয়েছে। কিন্তু এইগুলো কোনোটাই নেগেটিভ সম্ভাবনা বলবো না, আমরা এক্সপেক্ট করব ভবিষ্যতে ভালো করবে। কোম্পানি রিপিটেটিভ প্রফিট করছে কিন্তু ডিভিডেন্ড কিছু দিচ্ছে না, আর প্রোমোটার হোল্ডিং যেটা আমি বললাম সেই সিচুয়েশন রয়েছে। আসা যাক নেক্সট এর অন্য বক্তব্যগুলোর দিকে, অর্থাৎ এরপরে যেটা বক্তব্য সেটা হচ্ছে দীপক নাইট্রেট 30% রিটার্ন দিয়েছে, কিছুই না, ভবিষ্যতে এক্সপেকটেশন অনেক ভালো রয়েছে, আশা করব ভবিষ্যতে ভালো করবে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন 210টা কোয়ান্টিটি, 79% প্রফিটেবিলিটি রয়েছে, ক্লিন এনার্জির উপরে কিন্তু কাজ করছে, ভবিষ্যৎ ভালো হবে, ডিভিডেন্ড ভালো দিচ্ছে,
নেক্সট হচ্ছে IRFC, এটাও খুব ভালো কোম্পানি। তো পরের যে স্টকটার ক্ষেত্রে আমি যাব সেটা হচ্ছে নেক্সট চলে আসছি, সেটা হচ্ছে NMDC। NMDC ও নিয়ে রেখে দিয়েছে অ্যাপ্রক্সিমেট এখন ওর 15,135 টাকা মতো প্রফিটে আছে, মানে প্রায় 100% প্রফিটে মোটামুটি রয়ে গেছে, ভালো কোম্পানি। নেক্সট ও রেখেছে সেলও একটা ভালো কোম্পানি রয়েছে, এই মুহূর্তে 50টা কোয়ান্টিটি কিনে রেখেছে, গভর্নমেন্টের সেক্টরের ক্ষেত্রে 40% মতো প্রফিটে দিচ্ছে। এখন আমি ওকে কোনো এখান থেকে এক্সিট করতে বলছি না, কিন্তু এটাও বলে রাখছি এক্সপেকটেশন যেন বেশি না থাকে। এনিহাউ নেক্সট আমি চলে আসি পরের দিকে, স্যাকসফট। আমি যেটা বলে রেখেছিলাম, স্যাকসফটে কোনো রিটার্ন পাইনি, আর রিটার্ন না পাওয়াটা স্বাভাবিক। 11% রিটার্ন কোনো রিটার্ন নয়, আলটিমেট রিটার্নটার পরে পাবে। কোম্পানিটা আইটিতে উপর কাজ করে, 125টা কোয়ান্টিটি কিনে রেখেছে এবং 26,000-27,000 টাকা ইনভেস্ট করেছে। বেশ রিস্ক নিয়ে কাজ করেছে। যাই হোক, এই মুহূর্তে কোম্পানিটা ভবিষ্যতে ভালো করবে এবং যেটা বক্তব্য, আইটি ইন্ডাস্ট্রিজ ভবিষ্যতে যত ইমপ্রুভমেন্ট আসবে তত কিন্তু আমরা দেখতে পারবো এই কোম্পানির ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আসবে। আগে স্যাকসফট নিয়ে অনেক কিছু বলেছে, এই মুহূর্তে বলছি না, শুধু বলছি ম্যানেজমেন্ট খুব পজিটিভ রয়েছে কোম্পানি সম্পর্কে এবং ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। নেক্সট হবে কি, সেটা হচ্ছে টাটা মোটরস। টাটা মোটরসকে নিয়ে আগেও বলেছি, এখনও বলছি, ফ্যান্টাস্টিক কোম্পানি। এই কোম্পানিটা 60টা কোয়ান্টিটি কিনে রেখে দিয়েছে। ওর প্রফিটেবিলিটি রয়েছে 62% মতো। আচ্ছা, এইখানে 62% মতো, 62.92%, 18,000 টাকা মতো প্রফিট দিচ্ছে। ফ্যান্টাস্টিক কোম্পানি, কিছুই না, আরও ইমপ্রুভমেন্ট হবে। ডেপ্ট ফ্রি হওয়ার চিন্তাভাবনা চলছে, প্রচুর সিচুয়েশন এমন রয়েছে যে আগামী দিনে পজিটিভ আসতে পারে খবর, তো সেই হিসেবে কাজ চলছে। নেক্সট আমি চলো টাটা পাওয়ার, আনাদার ফ্যান্টাস্টিক কোম্পানি। ম্যাক্সিমামের কিন্তু পোর্টফোলিওর মধ্যে টাটা পাওয়ার এখন দেখতে পাচ্ছি আমি। যেটা বক্তব্য সেটা হচ্ছে কোম্পানিটা ভালো এই মুহূর্তে। আরেকটা জিনিস বলার বক্তব্য, টাটা পাওয়ার যথেষ্ট ভালো কোম্পানি। যেটা বক্তব্য, ইলেকট্রিক পাওয়ার জেনারেশন, তার সঙ্গে সঙ্গে পাওয়ার ডিস্ট্রিবিউশন প্লাস চার্জিং স্টেশনের উপর কাজ করে। সুতরাং এর ক্ষেত্রে এটার একটা এক্সপেকটেশন আমরা দেখতে পাবো, ভবিষ্যতে খুব ভালো একটা জায়গা দেখতে পাবো আমরা। নেক্সট আমি চলে আসবো পরেরটার দিকে, দ্যাট ইজ টাটা স্টিল। ফ্যান্টাস্টিক কোম্পানি। কোম্পানির ক্ষেত্রে 500টা কোয়ান্টিটি কিনে রেখে দিয়েছে। এই যে কোম্পানিটার কথা বলছি, 34,000 টাকা মতো ইনভেস্ট করেছে। কোম্পানিটা ভবিষ্যতে ভালো করবে, কিন্তু যেটা বক্তব্য সেটা হচ্ছে এইগুলোকে বলা হয় সাইক্লিক অর্ডারে চলা কোম্পানি। অর্থাৎ এইসব কোম্পানিগুলোকে কি হয়, ইকোনমি যত গ্রো হবে তত ইম্প্রুভ হবে, ইকোনমি যখন থেমে যাবে তত কিন্তু এদের গ্রোটা কমে যাবে। তো সাইক্লিক অর্ডারে এগুলো চলে, ফলে ধৈর্য ধরতে হবে এসব কোম্পানিগুলোতে, ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। নেক্সট আমি চলে আসবো পরেরটার ক্ষেত্রে, অর্থাৎ এই নেক্সট সেকেন্ড এর পরের পেজে যেটা এলাম সেটা হচ্ছে ইন্টারেস্টিং কোম্পানি দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে সায়ান ডিএলএম। সায়ান ডিএলএম কিনে আগে অনেকবারই বলেছি, এখন যদি ছোট করে বলার চেষ্টা করি, এই মুহূর্তে সায়ান ডিএলএম সেমিকন্ডাক্টরের উপর কাজকর্ম করে। এদের অনেকগুলো ভার্সন আছে, সায়ান্ট যেরকম রয়েছে এদেরই কিন্তু সাব ভার্সন হচ্ছে এরা, সায়ান ডিএলএম এ এদের কাজকর্মের মধ্যে ডিজাইন লিঙ্ক, যে সমস্ত ম্যানুফ্যাকচারিংগুলো কাজকর্ম, যেরকম এদের যে উইংগুলো রয়েছে, এদের 3টে উইং রয়েছে, তো এদের মধ্যে এই উইংটার কাজ হচ্ছে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিসেস, ইএমএস সার্ভিস, সে সমস্ত কাজগুলো করে দেওয়া। এখনও কিন্তু ওভারভ্যালুর জায়গায় যায়নি, আমরা পরে ভবিষ্যতে দেখতে পারবো কোম্পানিটা কী সিচুয়েশন থাকে এবং ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারবো কোম্পানিটার। এখনও পর্যন্ত রিটার্ন কিন্তু তেমন বেশি দেয়নি। তো নেক্সট আমি চলে আসবো পরেরটার দিকে, অর্থাৎ সেকেন্ড নেক্সট কোম্পানিটার দিকে, দ্যাট ইজ দীপক নাইট্রাইট। দীপক নাইট্রাইটকে কিন্তু 10টা কোয়ান্টিটি কিনে রেখে দিয়েছে। অ্যাপ্রক্সিমেট এই সিচুয়েশন রয়েছে যেটা, সেখানে প্রায় 30%-এর মতো কিন্তু প্রফিটেবিলিটি দেখতে পাচ্ছি আমরা। 30% প্রফিটেবিলিটি রয়েছে এবং যেটা বক্তব্য সেটা হচ্ছে 10টা কোয়ান্টিটি 20,000 টাকা ইনভেস্ট করেছে, 6,400 টাকা মোটামুটি প্রফিট রয়েছে। কিছুই না, কারণ দীপক নাইট্রাইট কিন্তু এখনো পর্যন্ত তেমনভাবে বিশাল কোনো রিটার্ন দেখাতে পারিনি। আগে রিটার্ন ছিল, কিন্তু বিগত 2-2.5 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি তেমনভাবে কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট নেই। অথচ কোম্পানির পোটেনশিয়াল গ্রোথ কিন্তু অসম্ভব ভালো রয়েছে। ফিউচারে আমরা কিন্তু কোম্পানিটার অনেক ইমপ্রুভমেন্ট দেখব বলে মনে করছি। আমাদের নেক্সট চলে যাবো পরেরটার দিকে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, আইওসি। 210খানা কোয়ান্টিটিও নিয়ে রেখে দিয়েছে। তো কোম্পানিটা আইওসি নিয়ে যে বক্তব্য রয়েছে, আইওসি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন,
কোম্পানিটা কিন্তু এই মুহূর্তে যে সিচুয়েশন 79% প্রফিটে রয়েছে, আর 12,878 কোটি টাকা, 12,878 মোটামুটি ওর প্রফিট রয়েছে। এই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন কিন্তু রিনিউয়েবল এনার্জি, বিশেষ করে যেটাকে আমি বলছিলাম ক্লিন এনার্জি, তার উপরে কিন্তু কাজ করছে। একাধিক কোম্পানির সঙ্গে কিন্তু টাই আপ করেছে, ফলে এদের কিন্তু বেশ ভালো মাত্রায় ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারবো ভবিষ্যতের দিকে। নেক্সট আমি চলে আসছি পরের দিকে, দ্যাট ইজ আইআরএফসি। আইআরএফসি কোম্পানিটা কিন্তু রেলওয়ে ক্ষেত্রে, রেলওয়ে যে ফাইন্যান্সিয়াল কোম্পানি বলা যায়, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, বেশিরভাগ যত সমস্ত কোম্পানিগুলো রেলওয়ে প্রজেক্টগুলো হয় তাতে প্রচুর খরচ খরচা লাগে। সে সমস্ত খরচ খরচা কিন্তু ধার করতে হয়, এবং ধারটা যে অর্গানাইজেশন নেয় রেল কোম্পানি আইআরএফসি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবং শুধু তাই বলে না, এদের রিকভারি রেটও কিন্তু এক্সিলেন্ট রয়েছে, এক্সিলেন্ট রিকভারি রেট রয়েছে। ফলে এই কোম্পানি ভবিষ্যতে সবসময়তেই একটা মনোপলিস্টিক বিজনেস, ভবিষ্যতে ভালো করবে। 285% রিটার্নও পাচ্ছে এখন, মানে 11,000 টাকা ইনভেস্ট করে 33,000 টাকাও কিন্তু রিটার্ন পাচ্ছে। একটা সুন্দর রিটার্ন, ভবিষ্যতে আরও ভালো দেখতে পারবো আমরা। নেক্সট আমি চলে যাবো পরেরটার দিকে, দ্যাট ইজ রেখে দিয়েছি সেটা হচ্ছে আইটিসি। আইটিসির যদি বলি, আইটিসি কিন্তু এফএম সেক্টরের একটা বড় কোম্পানি, এবং এই কোম্পানিটার সবচেয়ে বড় স্পেশালিটি যদি দেখো, কোম্পানি কিন্তু এর মধ্যে ডিমার্জারের দিকে চিন্তা ভাবনা রয়েছে। রিটার্ন এখনো পর্যন্ত ভালো দেয়নি। আগে এদের যে টোব্যাকোর উপর যে বিজনেসটা ছিল, ওটাকে ওরা বিভিন্ন ভাগ করেছে, যেরকম হোটেল ইন্ডাস্ট্রিজ করেছে, স্টেশনারির উপরে কাজ করছে, স্পেশালি এখন এফএমসিজি বিস্কুট, জ্যাম, তারপরে বিভিন্ন রকম কনফেকশনারিজ, এগুলোর ওপরে কাজ করছে। ফলে ডিফারেন্ট টাইপ অফ পার্টের মধ্যে কিন্তু এদের কাজকর্ম চলছে। এখন যদি বলা হয় যদি ডিমার্জার হয় এগুলো, তাহলে কিন্তু এদের রিটার্নটা আমরা খুব ভালো পরিমাণে দেখতে পাবো ভবিষ্যতের ক্ষেত্রে। আমি চলে আসবো নেক্সট ক্ষেত্রে, অর্থাৎ নেক্সট স্টকটার দিকে যাব, এবং সেই স্টকটা হচ্ছে জেকে পেপার। আমি জেকে পেপারকে নিয়ে আগেও কথা বলেছিলাম। রিটার্ন তুমি খুব বেশি কিছু পাবে না, কিন্তু যেটা পাওয়ার জেকে পেপারের মধ্যে স্পেশালিটি হলো এর কিন্তু একটা মনোপলিস্টিক টাইপের বিজনেস হচ্ছে। কেন মনোপলিস্টিক বলছি, এই কথাটা হচ্ছে যে কোম্পানিটা যথেষ্ট ভালো কোম্পানি, প্রায় 20,000 টাকা মতো ইনভেস্ট করেছেও, সামান্য 8% মতো রিটার্ন দিচ্ছে। কোম্পানির বিজনেস কিন্তু অসম্ভব ভালো, ফিউচারিস্টিক একটা অ্যাপ্রোচ রয়ে গেছে, এবং ভবিষ্যতে কিন্তু কোম্পানিটা ভালো করবে। আমি এই নিয়ে আগেও বলেছিলাম। নেক্সট আমি চলে আসবো পরেরটার দিকে, দ্যাট ইজ নেক্সট স্টকগুলোর মধ্যে টাটা পাওয়ারকে আগে বলেছি, টাটা স্টিল বলেছি, ভিভিএল। তুই একদিকে রেখে দিয়েছিস, এদিকে একেও রেখেছিস, আইটিসি আবার ভিভিএল, দুটোকে রাখার দরকার ছিল না, দুটোই লার্জ ক্যাপ কোম্পানি। যাই হোক, এখন 22,000 টাকা মতো ইনভেস্ট হয়েছে, আর যেটা 22,000 টাকা মতো ইনভেস্ট করা হয়েছিল, এবং 50টা কোয়ান্টিটি কিনে রাখা আছে, এটা স্প্লিট দিয়েছে মাঝখানে, আর 36% প্রফিটে আছিস, এবং এখন এই মুহূর্তে কারেন্ট মার্কেট প্রাইস 627 রয়েছে। এবারে প্রশ্নটা আসছে, এই কোম্পানির স্পেশালিটিটা কি? এফএম সেক্টরের মধ্যে পেপসিকো ব্র্যান্ডের বলা যেতে পারে লার্জেস্ট ওয়ার্ল্ডের মধ্যে, সেই এই কোম্পানি 1990 সাল থেকে কিন্তু পেপসিকো ব্র্যান্ডের ওপর কাজ করে যাচ্ছে কোম্পানিটা। কোম্পানি ভবিষ্যতে খুব ভালো করবে, রিটার্ন দুরন্ত, এবং একটা লার্জ ক্যাপ কোম্পানি রিটার্ন দিচ্ছে স্মল ক্যাপের মতো, এটা একটা ইন্টারেস্টিং জায়গা। নেক্সট আমি চলে যাবো পরেরটার দিকে, অর্থাৎ এখন যেটা বলার সেটা হচ্ছে কোম্পানির নাম হচ্ছে ভিডিএল। ভিডিএল এ তুই 48,000 টাকা ইনভেস্ট করে রেখেছিস, এটা কিন্তু অনেক বেশি মাপ হয়ে গেল। এতটা কিন্তু ইনভেস্টমেন্ট না করাটাই ভালো ছিল। 181টা কোয়ান্টিটি রয়েছে, এটা কোয়ান্টিটিটা 69% রিটার্নে প্রফিটে রয়েছিস। দেখ, এখানে বক্তব্য কি, আমি তো বাই সেল রেকমেন্ডেশন করি না, কিন্তু অ্যাজ পার রুলস তো এখন যেটা করা বক্তব্য সেটা হচ্ছে, আমি ভিডিএলকে খুব একটা ডিভিডেন্ড ছাড়া কোনো জায়গাতেই কিছু দেখি না। ভবিষ্যতে এদের অনেক কিছুই কথাই ছিল, সেমিকন্ডাক্টরের উপর কাজকর্ম নিয়ে তো অনেকগুলো কোম্পানির সঙ্গে ওদের টাই আপ হয়েছিল। ফক্সকন কর্পোরেশন, তাইওয়ানের একটা সেরা কোম্পানি, তাদের সঙ্গে ওদের একটা কথাবার্তা চলেছিল সেমিকন্ডাক্টরের উপরে, কিন্তু তাদের সঙ্গে অনেক ব্যাপারেই ঠিক ম্যাচ হয়নি, মানে মিসম্যাচ ছিল, সেই জন্য ওরা কিন্তু এক্সিট করে যায় এখান থেকে। তো আমি এইসব কথার মূল বক্তব্য হচ্ছে, ভিডিএল ম্যানেজমেন্ট খুব একটা ভালো লাগেনি, সেই কারণের জন্য আমি কিন্তু খুব একটা প্রেফারেবল করি না। এনিহাও তুই রেখে দিয়েছিস, আমি কিন্তু এক্সিট করতে বলছি না। উইপ্রো কিন্তু যে রেখে দিয়েছিস, এটাও কিন্তু রিটার্ন পার্সেন্টেজ খুব কম, 42% রিটার্ন দিচ্ছে, ঠিক আছে, অনেক ধরে রেখে দিয়েছিস। হ্যাঁ, কিন্তু যেটা বক্তব্য সেটা হচ্ছে, কোম্পানিটা কিন্তু আলটিমেটলি যেটাকে যে কারণের জন্য ইনভেস্টমেন্ট করা, সেটা যদি ফুলফিল না হয়, তাহলে টাকাটা রেখে দেওয়াটা খুব বেশি নেই। সিকিওর হতে পারে, কিন্তু রিটার্ন পার্সেন্টেজ খুব বেশি নেই। তাহলে এটা হয়ে গেল ওর মোটামুটি পোর্টফোলিও আমরা দেখে নিলাম।
এইবারে যেখানে যে বক্তব্য রয়েছে সেগুলো খুব ইন্টারেস্টিং। যেমন আমি ওকে যেটা বলছিলাম, এই সেক্টরের মধ্যে ও ইনভেস্ট করে রেখে দিয়েছে। এখন একটা দিকে ব্যাপার সেটা হচ্ছে যেটা দেখলাম, এফএমসিজি সেক্টরের মধ্যে যে ইনভেস্টমেন্টটা করেছে সেখানে আইটিসিকেও রেখেছে, ভিভিএলকেও রেখেছে। তা আমি তোকে যেটা বলবো সেটা হচ্ছে একটা কাজ করতে পারিস, সেটা তুই এর মধ্যে থেকে এলটি ফুডস কিংবা অন্য কোনো কোম্পানির বিকাজি ইন্ডাস্ট্রিজ এগুলো ইনপুট করতে পারিস। কেন আমি এটা বলছি, কারণ শুধু লার্জ ক্যাপ রাখার কোনো মানে হয় না। দুটোই লার্জ ক্যাপ মানে রিটার্ন পার্সেন্টেজটা কমে যাবে, খুব একটা ভালো আসবে না। অটো ক্ষেত্রে তুই যেটা রেখেছিলি, অটো ইন্ডাস্ট্রিজে আমি দেখলাম টাটা মোটরসকে তুই রেখেছিস, কিন্তু যেটা রাখিস সেটা হচ্ছে কিন্তু অ্যান্সিলিয়ারি। অটো অ্যান্সিলারি হিসেবে ইউনো মিন্ডা অথবা গ্যাব্রিয়েল ইন্ডিয়া বা সোনা বিএলডব্লিউ প্রিসিশন, যে কোনো একটাই কিন্তু রাখতে হবে, শুধু টাটা মোটরস রাখলে হবে না। প্লাস কোনো একটাকে ইউনো মিন্ডা বা এটসেট্রা যে তিনটে বললাম যে কোনো একটাকে রাখতে পারিস। ইউনো মিন্ডা যথেষ্ট ভালো, খারাপ নয় কোম্পানি। নেক্সট আমি চলে আসছি আইটি সেক্টরে। আইটি সেক্টরের মধ্যে তুই রেখে দিয়েছিস স্যাকসফটকে রেখেছিস। আর স্যাকসফট ছাড়া আইটি ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি না তুই সেরকমভাবে কিছু রেখেছিস কি না। উইপ্রোকে রেখেছিস, উইপ্রোতে খুব একটা রিটার্ন তেমন কিছু নেই। সুতরাং এখানে আরেকটা তুই রেখেছিলি স্টক, সেটা হচ্ছে দেখছিলাম সেটা এনসিসি একটা রেখেছিলি। আচ্ছা, আরেকটা জিনিস দেখার আছে, সেটা আমি দেখছি। আরেকটা রয়েছে, সেটা নিয়ে একটু বক্তব্য রয়েছে, সেটা হচ্ছে আরেক পেজ, এখানে লিখছি লুম্যাক্স ইন্ডিয়া। লুম্যাক্স এ ভেরি রিস্কি কোম্পানি। এই কোম্পানিটা কিন্তু এখন এই সিচুয়েশনে তোকে আমি যদি দেখানোর চেষ্টা করি, লুম্যাক্স ইন্ডিয়া মোটামুটি এই কোম্পানিটার ক্ষেত্রে যদি দেখি, যদি দেখে নিই এই সিচুয়েশন, কোম্পানিটা কিন্তু যেটা বক্তব্য, মার্কেট ক্যাপ খুব ছোট কোম্পানি, স্মল ক্যাপ কোম্পানি বলে, 2156 কোটি মার্কেট ক্যাপ রয়েছে। কোম্পানিটার পি কিন্তু 17.4 রয়েছে এবং ইন্ডাস্ট্রিজ পি 31 রয়েছে। যেটা বক্তব্য সেটা হচ্ছে প্রমোটারের সংখ্যা এই মুহূর্তে 75% মতো রয়েছে। আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হচ্ছে কোয়ার্টারলি প্রফিটেবিলিটি এর কিন্তু যখন দেখা যাচ্ছে মোটামুটি প্রফিটেবিলিটিও বেড়েছে, নেট প্রফিট যেখানে সেটা কিন্তু কমেছে, 34 কোটি থেকে 28 কোটিতে চলে এসেছে লাস্ট কোয়ার্টারে। এই মুহূর্তে প্রফিটেবিলিটিটা কিন্তু খুব একটা ভালো সিচুয়েশনে নেই। যদি দেখি এই মুহূর্তে ভ্যালুয়েশন হাই নেই, কিন্তু কোম্পানিটা যেটাকে বলছিলাম বিদেশি কোম্পানির সঙ্গে টাই আপ করে করা, মোরাললেস যে পজিটিভিটি নেগেটিভিটি দুটোই রয়েছে। ভবিষ্যৎ সিচুয়েশনে কিছুটা ওভারভ্যালুড রয়েছে, সেটা একটা বক্তব্য। আর একটা জিনিস বক্তব্য রয়েছে, সেটা হচ্ছে যে কোম্পানিটা কিন্তু আমি চলে আসবো পরেরটার দিকে। অর্থাৎ এই কোম্পানি তুই ইনভেস্ট করে রেখে দিয়েছিস, ঠিক আছে, এটাতে কোনো না করছি না, যে কোম্পানি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একটু রিস্কি কোম্পানি, স্মল ক্যাপ কোম্পানি যেটা হয়ে থাকে, ফিউচারে আশা করছি ভালো করবে। মার্কসন রেখে দিচ্ছি, মার্কসন ফার্মা, এপিআইয়ের উপর কাজ করে, অ্যাক্টিভ ফার্মা ইনগ্রেডিয়েন্টস, ফ্যান্টাস্টিক কোম্পানি, ভবিষ্যতে ভালো করবে, 89% রিটার্ন পাচ্ছিস, ঠিক আছে। মাদারসন সুমি ওয়্যারিংয়ের উপর কাজকর্ম রয়েছে, 9% মোটামুটি প্রফিটেবিলিটি রয়েছে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। 635টা কোয়ান্টিটি কেনা রয়েছে, 37,000 টাকা ইনভেস্ট করেছিস। এনসিসিতে ইনভেস্ট করে রেখেছিস, 100টা কোয়ান্টিটি রেখেছিস, 100% প্রফিটেবিলিটি রয়েছে। এনএইচপিসি এতে ইনভেস্ট করে রেখেছিস 110টা, এটাও ভালো কোম্পানি, ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশনের কোম্পানির নাম। ক্লিন এনার্জির ওপরে কাজকর্মগুলো করে কোম্পানিটা, ভালো সিচুয়েশন রয়েছে। নিফটি বিজে ইনভেস্টমেন্ট রয়েছে, সিকিউর জায়গা, অনেকেই এই ইনভেস্টমেন্টের কথা বলে। এটা এমন ধরনের অনেকটা মিউচুয়াল ফান্ডের মতোই কাজ করবে, ভালো। এগুলো কি করে, ব্যালেন্সিংগুলো করে, কোনো অসুবিধা নেই এই নিফটি বিজ বা এই ধরনের জিনিস নেওয়া।
এখন যেটা এই পর্যন্ত যেটা যাচ্ছিল, যেখানে রয়েছি এখন দাঁড়িয়ে, সেখানে বক্তব্য রাখার ব্যাপার সেটা হচ্ছে যে এক্ষেত্রে আমরা আইটির মধ্যে স্যাকসফটকে দেখে নিলাম। স্যাকসফট ছাড়া সায়ান ডিএলএম রয়েছে শুধু। সায়ান ডিএলএম এই সিচুয়েশনে রেখে দিয়েছিস, ওকে, কোনো অসুবিধা নেই। সায়ান সেমিকন্ডাক্টর বা যেটা ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেসের উপর, ইএমএস এর উপর কাজ করছে, ঠিক আছে। কিন্তু আমি যেটাকে মনে করি এটা শুধু সাফিসিয়েন্ট নয়। ইনফোসিস বা এসসিএল টেকনোলজি কোনো একটা কোম্পানি কিন্তু এর সঙ্গে রাখাটা যেতে পারে, এসসিএল বা এই ধরনের কোম্পানি। রিনিউয়েবল এনার্জিতে টাটা পাওয়ারকে তুই রেখে দিয়েছিস, রিনিউয়েবল এনার্জির মধ্যে যাচ্ছি যখন, এবং সেটা রেখে দিয়েছিস, সেটা ভালো কথা। এবং টাটা পাওয়ারে রেখেছিস এবং এনএইচপিসিকেও রেখেছিস, ঠিক আছে। আমি চলে আসছি রেলওয়ে সেক্টরের দিকে। রেলওয়ের মধ্যে তুই আইআরএফসিকে রেখে দিয়েছিস, আইআরএফসি খুব ঠিকই আছে। আর এর সঙ্গে আমি রেলের ক্ষেত্রকে আমি নিজস্ব প্রেফারেবল এখনও পর্যন্ত যে সময় বলেছিলাম, সে সময় অনেক তার থেকে অনেক বেশি প্রফিটে চলে এসছে, আরভিএনএলকে বলেছিলাম, তো ওইটাও একটা রাখতে পারিস, আরভিএনএলকে অ্যাড করে নিতে পারিস। ডিফেন্স সেক্টরে ভারত ইলেকট্রনিক লিমিটেড একটা দারুণ রেখে দিয়েছিস, ঠিক আছে। কিন্তু এর সঙ্গে আমি যেটা বলবো, একটা কম্বিনেশন যদি রাখতেও হয়, তাহলে কিন্তু একটা কাজ করতে পারিস, ভারত ইলেকট্রনিক লিমিটেডের সঙ্গে যেটা রাখতে পারিস সেটা কিন্তু হিন্দুস্তান এরোনটিক লিমিটেড, এটাকে রাখা যেতে পারে। অথবা যখন এটা লার্জ ক্যাপ রেখে দিয়েছিস ভারত ইলেকট্রনিক লিমিটেড, তাহলে স্মল ক্যাপ হিসেবে একটা রিস্ক একটু বেশি নিতে পারিস, অ্যাপোলোতে কিছু ইনভেস্ট করে রাখতে পারিস। দুটোর মধ্যে একটা অ্যাপোলোতে রাখতে পারিস, অথবা নিবে, এটাকে নিয়ে আগে আমি বলেছিলাম, এতেও ইনভেস্ট করে রাখতে পারিস। এই দুটো কিন্তু এনআইবিই নিবে, এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, এখানে রাখতে পারিস। এমটার টেকনোলজি আরেকটু রিস্কি হতে পারে, এখানেও রিস্ক আছে, কারণ এইগুলো এই মুহূর্তে সিচুয়েশনে রিস্ক তৈরি করছে। এনিহাও, ঠিক আছে। এবারে আমি যেটাকে যাবো সেটা হচ্ছে কেমিক্যাল সেক্টর। কেমিক্যাল সেক্টরের মধ্যে কিন্তু তুই যেটা রেখেছিস, দীপক নাইট্রাইটকে রেখে দিয়েছিস, ঠিক আছে। ফিউচারে ভালো করবে, রেখে দিস, খুব অসুবিধার কিছু নেই। কনজিউমার ডিউরেবলের মধ্যে রাখা রয়েছে, সেটা হচ্ছে ক্যাম্পাসকে রেখে দিয়েছিস, ফ্যান্টাস্টিক কোম্পানি, অসুবিধা কিছু নেই, ভবিষ্যতে সময় লাগবে, আমরা দেখব ভবিষ্যতে ভালো করবে। তো এই ছাড়া মোটামুটি এইরকম জায়গায় ইনফ্রা এনসিসি, ঠিক আছে। এইটা মোটামুটি দাঁড়িয়ে আছে তোর পোর্টফোলিওর মধ্যে। আমি এখানে অ্যাডিশন বলতে যে দুটো তিনটে বলে দিলাম, কোনো রকম বাদ দেওয়ার ব্যাপার নেই, যেটা রয়েছে সেটা ফ্যান্টাস্টিক, এইটা নিয়ে চলতে হবে। রিটার্ন বলাটা একটু মুশকিলের ব্যাপার। কেন বলা মুশকিল? কারণ হচ্ছে এটা নয় যে আমি বলছি বলে, এই জন্য বলা মুশকিল যে এখানেও বাদ সাজছে আমাদের ইউটিউবের অনেক রকম ফর্মালিটিস, যে রিটার্ন বলা যাবে না। মোটামুটি শুধু একটা আভাস তোকে দিয়ে রাখি, তোকে আগামী 15 বছর ধরে এটাকে কন্টিনিউ যদি করে যাস, তাহলে কিন্তু এই হিসেব অনুযায়ী একটা বড় পরিমাণে, মানে 4 লক্ষ, মোটামুটি 7,55,000 যেটা তোর হয়ে গেছে, সেটা অ্যাপ্রক্সিমেট 59% যেটা রিটার্ন পাচ্ছিস 15 বছরে, এই রিটার্ন হিসেব করে, মানে মোটামুটি সিএজিআর 18 to 20 সিএজিআরে অ্যামাউন্টটা কিন্তু বিশাল অ্যামাউন্টের কাছে চলে যাবে, এবং এক্সপেকটেশন রাখছি তোর একটা ভালো একটা জায়গা তৈরি হবে। এখন মেম্বারশিপ ব্যাপারটা অনেককে বলছি, মেম্বারশিপ নেওয়া যাচ্ছে না, কিছু টেকনিক্যাল ইউটিউবের প্রবলেম দেখা যাচ্ছে, যেটাই সেটা হোক, কোথাও কোনো প্রবলেম নেই। অনেকে মেম্বাররা যারা রয়ে গেছো, যারা ভাবছো যে আমি কেন আপলোড করছি না, তাদের জন্য বলে রাখা দরকার, সেটা হচ্ছে এখন এই মুহূর্তে ইউটিউব থেকে কিছু প্রবলেম হচ্ছে, তো সেই কারণের জন্য মেম্বারদের এই নতুন ভিডিও আপলোড করা যাচ্ছে না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে আশা করি এটা ঠিকঠাক করে নেওয়া যাবে। আশা রাখছি নেক্সট ডে, কালকে আবার দেখা হচ্ছে। নমস্কার।